সকলকে হোমিও দর্পণে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমাদের 863তম ক্লাস, বুধবার 22/5/2024। আজকে আমাদের আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয় হচ্ছে শরিক মায়াজম। শরিক মায়াজম নিয়ে 30তম পর্ব। এর আগে ধারাবাহিকভাবে আমাদের শরিক মায়াজম আলোচনা হয়েছে হ্যানিম্যানের বই থেকে, ক্রনিক ডিজিজ থেকে। আজকের আলোচনা স্যারকে শুরু করার জন্য অনুরোধ করছি। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। স্যার শুরু করুন। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাই, প্রীতি জানাই। আমরা রেকর্ড করার অভাবে আমরা ক্লাসগুলো ঠিক মতো চালাতে পারছি না। তা আজকেও দেখুন এই আমাদের মমিনুল হক একটা বিশেষ কাজে ব্যস্ত আছে, কিন্তু আমি অনুরোধ করতে সে কিন্তু অলরেডি সে এর মধ্যে যুক্ত হয়ে গেছে। এই কাজের ফাঁকে ফাঁকেই সে করে যাচ্ছে। মানে এই যে আমরা ঢুকছি, ওপেনটা করেছি, কারণ ভিপিএন ওপেন করতে পারছি না টেকনিক্যাল কি ফল্টের জন্য। আমাকে ওপেন করতে বলেছিল, আমি যদি ওপেন করি তাহলে আমার ক্লাসটাই 12টা বেজে যাবে। আমি ঢোকা দিয়ে গেলে তো বিপদে পড়বো, কনসেন্ট্রেশন থাকবে না আমার, এরকম একটা ব্যাপার। তা অনেকদিন আমরা আলোচনার মধ্যে নেই, আবার পুনরায় আমরা আলোচনার মধ্যে ফিরে আসছি। আপনাদের যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু একটা জিনিস মনে করে দেখুন, আমি সাপ্রেশন নিয়ে আমি অনেকবার প্রচুর আলোচনা করেছি সাপ্রেশন নিয়ে। এখন এই যে সাপ্রেশন নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা পরবর্তীকালে এখানে আমরা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে যেটা পড়ছি, সেটাও কিন্তু এখানে কিন্তু হ্যানিম্যান ঘুরিয়ে ফিরিয়ে সাপ্রেশনের কথাই তিনি বলেছেন বিভিন্ন উপায়ে বিভিন্ন জায়গায়, যেটা আমরা এর আগেও আলোচনা আমরা করেছি। এখন এই যে সাপ্রেশন আমরা মুখে বলছি, গল্প করছি, বোঝার চেষ্টা করছি, কিন্তু বাস্তবে যদি এটা আমরা দেখতে না পাই, বাস্তবে যদি আমরা এটা দেখতে না পাই, তাহলে আমার লাভটা কি? লাভ কিছু নেই। দেখুন, এই সাপ্রেশন বলতে গিয়ে একটা গল্প বলি, আমার পেশেন্টের গল্প বলছি। একটি বাচ্চা, তার ওই কি হয়েছিল না, তার ওই ড্রাইনেস অফ আই, চোখটা ড্রাইনেস। এই ড্রাইনেসের জন্য তাকে সবসময় এক ধরনের মলম জাতীয় জিনিস তাকে চোখে দিতে হয়। না দিলে পরে, কারো ড্রাই আপনাদের হয়নি তাই বুঝতে পারবেন না চোখ ড্রাই হলে কি ধরনের অসুবিধা হয়। মানে আমাদের এই জলটা বেরোয় বলে আমরা চোখটা, আমরা পাতাগুলো পিটপিট করতে পারি, দেখতে পারি, বা আটকে যায় না, চোখের ইয়ের সঙ্গে আটকে যায় না, কিন্তু কারো যেন না হয় ভাই, বলে ভীষণ কষ্ট। এই যে বাচ্চাটা ইতিহাসটা যেটা ছিল, সেই বাচ্চাটার ইতিহাস ছিল হচ্ছে কি, তার একটা ম্যালেরিয়া ফিভার হয়েছিল। এই যে ম্যালেরিয়া ফিভার তার হয়েছিল, সেটা যথারীতি অ্যালোপ্যাথি চিকিৎসা করে সেটাকে কমানো হয়েছে, সে আরোগ্য হয়ে গেছে। তার কয়েক মাস বাদে কিন্তু তার এই চোখের সমস্যাটা, ও বলতো চোখ কেমন করে, চোখের পাতা ইয়ে করতে গেলে লাগে, এরকম বাচ্চা তো এরকম বলতো। তখন ও বলছে যে অনেক সময় মাটা মারতো, মারলে পরে কাঁদতো, আগে দিকে দেখি কান্না আসে না, কেন চোখে জল আসে না। সে আই পেশেন্ট, তখন আই স্পেশালিস্ট বলছে না, আপনার তো ইয়েটা শুকনো হয়ে গেছে। দেখুন, আমাদের চোখের কোণে কিন্তু একটা গ্রন্থি আছে, গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে কিন্তু আমাদের
ওয়াটার, আমরা যদি টিয়ার বলছি, যাই যে ভাষায় আমরা বলি না কেন, জল জাতীয় একটা সিক্রিয়েশন হয়। এই সিক্রিয়েশনটা হয় বলে আজকে আমরা আমরা চোখ তাকাতে পারি, চোখ পিটপিট করতে পারি, বা চোখটা আমরা ব্যবহার করতে পারি, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে জল যদি না থাকতো। এই যে পেশেন্টটার যে এই যে গল্পটা, তাহলে এটা একটা নতুন ডিজিজ, ড্রাইনেস অফ আই। বহু পণ্ডিত ঝাঁপিয়ে পড়বে ড্রাইনেস অফ আই এর হোমিওপ্যাথি চিকিৎসা। এইরকম তো ব্যাপারটা হচ্ছে না, ঘন্টায় ঘন্টায় সব বই ছাপানো হচ্ছে এক একটা ঘটনার উপরে। আমরা যতই বলি উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, কাজে করি থাকবি করি। এই যে আমাদের দ্বিচারিতা, এই দ্বিচারিতার একটাই কারণ, আমরা অর্গাননকে বুঝতে চাই না আর সত্যের প্রতি আমাদের নিষ্ঠা নেই। হোমিওপ্যাথির ওষুধের যে কি অসাধারণ কাজ হতে পারে সেটা না বুঝলে আপনারা বুঝতে পারবেন। এবার দেখা যাক কি এই ঘটনাটা, এই যে পেশেন্টটার যেটা, এটার ওই ফিভারের সব কিছু, এই তার যে ম্যালেরিয়া ফিভার হয়েছিল তার সিমটোম্যাটোলজি নিয়ে তাকে আমি থুজা দিয়েছিলাম। তা থুজা দেওয়ার পর মজার ব্যাপারটা কি হলো, ও ডায়রিয়া সেট আপ করলো। খাওয়া দাওয়ার সেরকম কিছু গন্ডগোল পাওয়া যায়নি। আমি ডায়রিয়াটা কখন থেকে শুরু হয়েছে বলে আর্লি ইন দ্য মর্নিং। এখন আমরা তো বাচ্চার একটা ডায়রিয়া যদি শুরু করে, আমরা কি করি, তাকে চিনি জল দেই, আর সেটা বন্ধ করার জন্য অনেক কিছু আমরা করার চেষ্টা করি। এটাই স্বাভাবিক, কারণ ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া বন্ধ করতে হবে। ডায়রিয়া নিয়ে তো সব বই বেরিয়েছে আজকাল। তা এখানে মজার ব্যাপারটা কোথায়, এই যে পেশেন্টটা যেটা, এই যে আর্লি মর্নিং এ ডায়রিয়াটা শুরু হলো পেশেন্টের, এটাকে কিন্তু আমি তাকে খাদ্যের কিছু ইয়ে করে আমি তাকে প্লাসিবো দিয়েছি। হয় আর্লি মর্নিং হচ্ছে সাইকোসিসের টাইম। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, আর্লি মর্নিং হচ্ছে সাইকোসিসের টাইম। আফটার পূজা কিন্তু আর্লি মর্নিংটা ডায়রিয়া ডেভেলপ করেছে। ও ডায়রিয়ার কিছু পিকচারও ছিল, দু একটা পয়েন্ট কিন্তু পূজার সঙ্গে মিলে যাচ্ছে, সবটা মিলে যাচ্ছে। পেশেন্টের সেরকম কোনো ইমপ্রুভমেন্ট তখন বোঝা গেল না, পেশেন্টের ইমপ্রুভমেন্ট বোঝা গেল না। দিন 15 একটু বেশি হবে, 3 সপ্তাহ হবে খুব সম্ভবত। গরমকালে একদিন সকালবেলা উঠে চোখ খুলতে পারছে, হুলুস্থুলু কাণ্ড। একটু বেলা করে ওঠে মেয়েটা, আমাকে ফোন করেছি। আমি বলছি ডাক্তারবাবু চোখ খুলতে পারছে না। চোখ খুলতে পারছে না, চোখে কি হয়েছে? না চোখ হেঁটে গেছে। তাহলে এক কাজ করুন, একটু গরম জল উষ্ণ জল করে চোখটাকে ছাড়া না যায়। ওরা ওই যে পিছুটি আটকে গেছে এই কথাটা বলতো না, চোখ আটকে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে আর চোখ খুলছে না, এরকম একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এই যে চোখটা খুললো, ইয়ে করলো, এই পিছুটি ইয়ে আছে আইগাম, এটা দেখবে রেপারেটরিতে আছে, এটা দেখে অনেক ওষুধ দিয়ে দেবে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। যারা একটু ফিজিওলজি বোঝেন তারা দেখবেন যে এই আইগামটা কিন্তু কিউরেটিভ প্রসেস। আইগামটা হচ্ছে কিউরেটিভ প্রসেস। জলটা তখনও আসেনি, জলের সেরকম ইয়ে না, কিন্তু জল বেরোতে শুরু করছে, পুজের মতন হয়েছে, তার মানে কি একটা ডিসচার্জ এক্সক্রিয়েট করছে। যখনই ডিসচার্জ এক্সক্রিয়েট করবে তখনই আপনাকে, যদি অন্যান্য এক্সাইটিং কজ না থাকে তাহলে বুঝতে হবে এটা এলিমিনেটিং প্রসেস অফ দ্য মায়াজম। আমি তাকে ওরকম করলাম, করে টোরে হালকা ওই ইয়ে দিয়ে চোখটা এগুলো, কিন্তু চোখটা কয়েক ঘন্টা পরে পরেই চোখটা ওই আঠার মতন এঁটে যাচ্ছে, একদম আঠার মতন। তাতে আমি বললাম যে আপনি ইয়ে করে রাখুন, ওই জল সামান্য উষ্ণ গরম, বেশি না, দিয়ে ওটা ভিজিয়ে আস্তে আস্তে ইয়ে করে। এরকম করে 3-4 দিন গেল, তারপরে আস্তে আস্তে তার চোখটা ড্রাইনেসটা কমতে শুরু করলো। এইখানে শেষ হলো না, ড্রাইনেসটা শেষ হয়ে গেল, আস্তে আস্তে ড্রাইনেসটা চলে গেল, প্রায় 2 মাসের মধ্যে ড্রাইনেসটা চলে গেল। এরপরে কি হলো ঘটনাটা, কাঁপুন দিয়ে জ্বর, আর কাকে বলে ভাই, ভয়ঙ্কর অবস্থা। কাঁপুন দিয়ে জ্বর, সে তো
অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেছে। এবার স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগে গেছে। তা আমি তাকে বলেছিলাম যে পুরোনো সিমটম যত ফিরে আসবে ততই ওর পক্ষে মঙ্গল, নাহলে কিন্তু মুশকিল। আমি বলে জ্বরও ফিরে আসতে হবে এরকম কথা বলেছিলাম। তার বউ কিন্তু মনে রেখেছে, স্বামী মনে রাখেনি। তাকে ওষুধ ফষুধ সে কিনে কিনে নিয়ে এসছে, খাওয়াবে বলে, এই নিয়ে স্বামী স্ত্রী কিন্তু লেগে গেছে। দেখুন, পেশেন্টকে কাউন্সিলিং করে ভালো বোঝালে কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু আপনি পেশেন্ট আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। এবং প্লাসিবো দেওয়া হলো, প্লাসিবো দিতেই আস্তে আস্তে সেটা চলে গেল। এই যে চলে গেল, তারপর থেকে তার ইমপ্রুভমেন্ট শুরু হলো, ইমপ্রুভমেন্ট, তার হেলথের ইমপ্রুভমেন্ট শুরু হলো। তাহলে দেখুন, এই যে গল্পটা বলছি, এই গল্পগুলো কিন্তু কোথাও সাজানো গল্প নয়, এগুলো আমরা প্রতিদিনে প্র্যাকটিসে দেখতে পাচ্ছি। আপনাদের বলার উদ্দেশ্য একটা, যে আমার অবজারভেশন গুলো মুখস্থ করার জন্য আপনাদের বলিনি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আর দেখুন, যদি দেখতে না পাই থাকেন তাহলে বুঝতে হবে আপনাদের চোখ এখনো তৈরি হয়। কিন্তু যেদিন থেকে এইগুলো সব দেখতে শুরু করবেন, সেদিন কিন্তু অসাধারণ কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে শুরু করবে। তা এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এগুলো খুব ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝার। এই প্রসঙ্গে কারো কিছু অসুবিধা থাকলে বলুন, আমি তাকে বুঝিয়ে দেবো। কারো কি কোনো অসুবিধা হয়েছে এটা? আচ্ছা, এখানে তো অনেকে উপস্থিত আছে, আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। কোনো জায়গায় যদি অসুবিধা হয় স্যারকে জিজ্ঞাসা করুন। কারো যদি কোনো জায়গায় অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। যেটুক যেটুক আলোচনা হলো তার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, একজন আলমগীর হোসেন স্যার, আপনি হাত তুলেছেন, বলুন স্যার। হ্যাঁ স্যার, আসলে জ্বরটা যে ফেরত আসলো এটা একটা এলিমিনেটিং প্রসেস, কিন্তু স্যার অনেক সময় আমরা ওষুধ দেওয়ার পরে এরকম টাইফয়েড বা অন্যান্য লক্ষণ ফেরত আসে এবং সেটা বেশ কিছুদিন ভুগতে থাকে। সেই ক্ষেত্রে রোগী অনেক সময় দুর্বল হয়ে পড়ে বা বা বাড়ির সবাই দেখে মানে একটু অস্থির হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমরা রোগী ধরে রাখতে খুব কষ্ট হয় আমাদের। সেই ক্ষেত্রে করণীয় কি দেখুন, স্যার? জ্বর ফিরে আসে, সবসময় যে জ্বর ফিরে আসে নাও আসতে পারে। জ্বর ফিরে না এসে অন্যভাবে এলিমিনেটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, হ্যাঁ, এমনকি নেজাল ব্লিডিং হতেও দেখেছি, এরকম হতে পারে। এখন সেটা আপনাকে বুঝতে হবে যে পেশেন্ট ভালো আছে কি মন্দ আছে, এইটা হচ্ছে বোঝার বিষয়। আর এইটা ব্যাপার হচ্ছে কি জানেন তো, আপনার যত ব্যক্তিত্ব এবং আপনি অদ্ভুত অদ্ভুত কিছু কিছু সারাবেন, যখন আপনার কথাতে বসে থাকবে, একদম সত্যি কথা বলছি, বসে থাকবে। এগুলো যে ঘটনা, তাহলে দেখুন, এইখানে কাউন্সিলিং করে বোঝাতে হবে এটা ফেরত আসতে পারে। হ্যাঁ, তাতে যদি রাজি থাকে তাহলে ওষুধ দেবেন, নাহলে দেবেন না। 1 নম্বর পয়েন্ট। কিছু লোক বদনাম আপনার করবি, হোমিওপ্যাথির বদনাম করার জন্য লোকের অভাব নেই। আপনি তাকে ভালো করলেন, তার হয়তো দেখা গেল ইরাপশনটা বেরিয়ে গিয়ে পেটের ব্যথাটা কমে গেছে, কিন্তু আপনাকে ইরাপশনটার জন্য গালাগালি। গোটা সমাজটা তো আমাদের মতো নয়, আমাদের মতো ওরিয়েন্টেড নয়। সেই জন্য পেশেন্ট যাদের দেখবেন তাদের একটু অর্গাননটা বোঝাতে হবে সোজাভাবে, অবশ্যই বোধগম্য ভাবে। ওই জন্য আমাদের এই জায়গাগুলো একটু মানে ঠিকঠাক করতে হবে। এইবার দেখুন, আপনার সেই মনে আছে না, এটা আলমগীর না, আব্দুল ওয়াহেদ আছে কি? ওয়াহেদ এসছে কি আজকে? স্যার আছি, স্যার আছি। হ্যাঁ, ওই যে যে বাচ্চাটাকে 28 দিনের বাচ্চাটাকে আমি কার্সিনোসিন দিয়েছিলাম, মনে আছে? স্যার মনে আছে স্যার, পরে মনে হয় থুজা না কি দিছিলেন স্যার আবার। হ্যাঁ, ওটা পরে আমি থুজা দিয়েছিলাম ভ্যাকসিনের ইয়ের জন্য, আরো কি কি পেটের গন্ডগোল হয়েছিল, থুজা দিয়েছিলাম। এখন ওই যে পেশেন্টটা, যেটা দেখুন ওখানে যে কার্সিনোসিন দিয়েছিলাম ডিউরিং প্রেগনেন্সি, তার বাপ আর মায়ের মধ্যে তুমুল লড়াই চলেছে। এই যে তুমুল লড়াই কন্টিনিউয়াস, তার বংশের ক্যান্সার, তার মা হচ্ছে কার্সিনোসিনের পেশেন্ট ছিল। এইসব যে গল্পগুলো, এই গল্পগুলোর ভিত্তিতে আমি দিয়েছিলাম, আপনি সেটা দেখেছিলেন। জি স্যার। সেই পেশেন্টটা পূজার গল্প আমি আগেতে বলেছি। এই মাস খানেক আগে ওকে একটা সালফার দেওয়া হয়েছিল। সালফার যে দেওয়া হয়েছিল, দেখুন কিভাবে
মায়াজম গুলো চেঞ্জ হয়। দেখুন এই সাপ্রেশন থেকে কিভাবে বেরিয়ে আসে, তখন আমি ওটা দিয়েছিলাম কিসের জন্য, তার হচ্ছে ওই যে ইমোশনাল সাপ্রেশন হয়েছে, এটা তো মূল বিষয় ছিল, ঝগড়া অশান্তি হলে ইমোশনাল সাপ্রেশন হয়। সেইখান থেকে রেজাল্ট দুর্দর্শ এসছে। তারপর দুই একবার ওই সর্দি কাশি হয়েছে, আমি দুবার তো সামলাতে পারিনি ভাই, ওষুধ সিলেকশন ঠিক মতন হয়নি, তা আমি সামলাতে পারিনি, ওটা অ্যালোপ্যাথি করেছে, অ্যালোপ্যাথি করে অবস্থা খারাপ হয়েছে, আমাকে এসে গালাগালি করছে, আমাকে তুমি বলে, আমাদের সম্পর্কটা ভালো, মানে তুমি সারাতে পারলে না, এই অ্যালোপ্যাথি করে দেখো ছেলের আমার এরকম হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, অ্যান্টিবায়োটিক ফান্টি, সেই তারপরে আমি তুজা ওকে দিয়েছি। এইবার দেখুন তাহলে কি হলো, প্রথমে অ্যান্টিসরি দেওয়া হলো, পরে থুজা দিতে বাধ্য হলাম, থুজা দেওয়ার পর খুব ভালো ইয়ে হয়েছিল। এরপরে তার কি হলো না, ওই ঘন ঘন সর্দি লাগছিল, কিন্তু সর্দির জন্য ওষুধ লাগছিল, 2-3 দিন থেকে আবার চলে যাচ্ছে। এরকম হতে হতে ও কিরকম পরিবর্তনটা হলো দেখুন, হঠাৎ দেখছে কি পায়খানা করেছে, লেয়ার পায়খানা করেছে, ওর এটা ধরে মুখের মধ্যে দিয়ে চিবোতে শুরু করে দিচ্ছে। আরে ভাই বড় মজা। আমি বলে কবার হয়েছে রে? বলছে এ পর্যন্ত 3 বার হয়েছে, তারপরে ও পায়খানা করলে আমরা সরি না, ও ধান্দাই ওটা নিয়ে মুখে দেবে। দিস ইজ ডার্টি উইদাউট এনি প্রভোকেশন, কোনো তাকে থেকে প্রেরণা দেয়নি, কাউ দেখায়নি, তবু সে কিন্তু ওটা খেতে, দিস ইজ ডার্টি। এই যে ডার্টি একটা ব্যাপার ছিল। তারপরে এই যে পেশেন্টের যে এই যে সিচুয়েশনটা, এবং এই ঠান্ডাটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এরকম একটা ব্যাপার আছে। আমি কিন্তু কার্সিনোসিনের ডার্টি আছে, নেই তা নয়। এই পেশেন্টটার এর সঙ্গে একটা কি হয়েছে, এই যে পায়খানাটা শক্ত হচ্ছে বেরোচ্ছে, কিন্তু পায়খানার মল দাগটা কিন্তু লাল হয়ে আছে। এই যে মলদারটা লাল হয়ে থাকে, এই যে এক্সপোরিয়েটিং নেচার, দিস ইজ সাইকোটিক ফেনোমেনা, দিস ইজ সাইকোটিক ফেনোমেনা। দেখুন দিস ইজ সাইকোটিক ফেনোমেনা, কিন্তু হলেও এটা সালফারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম সালফারের ক্ষেত্রে, কারণ সালফার অ্যান্টিসরিক, অ্যান্টিসরিকের মধ্যে সাইকোটিক কম্পোনেন্ট যদি খুব জোরালো ভাবে যদি কেউ থাকে, সেটা তো অবশ্যই আনকমন পিকুলিয়ার হবে, না হয়ে যাবে কোথাও, অবশ্যই হবে। তারপরে এই যে সালফারে এই পয়েন্টটা পেলাম, তারপরে হচ্ছে তার আগে এখন গরম কাতর অর্ডার এসছে, এইসব দেখে থেকে সালফার আমি 30 দিয়েছিলাম, 6 কি 30 আমি ঠিক এক্সাক্ট মনে করতে পারছি না, যে কোনো একটা দিয়েছিলাম। দেওয়ার পর কি হলো, ওই পায়খানাটা বন্ধ হয়ে গেল, ওই রকম পায়খানাটা শক্তটা কমে গেল। আর ওই এখন পায়খানা ইয়ে করে আড়াল থেকে দেখে না, পায়খানা আর খায় না, পায়খানাটা করেও সরে যায়, পায়খানা সরে যায়, মানে ইঙ্গিত করে যাতে ওটা পরিষ্কার করে। তার মানে কি ব্যাপার হচ্ছে, এখন ওইটাকে সে অপরিষ্কার মনে করছে। দেখুন এই যে মানসিক চেঞ্জ গুলো করছে হোমিওপ্যাথি ওষুধে, এইগুলোর আসছে কোথা থেকে? এই বাচ্চাটার সাপ্রেশনের জায়গাগুলো কোথা থেকে আসছে? হেরিডিটারি ফ্যাক্টর। বাচ্চাটাকে কে শিখিয়েছে যে ওই ইয়ে গুগলে পরে নোংরা? কেউ তো শেখায়। ওই অন্য জিনিস তো খায় না, ফল পড়ে থাকলে, কলা পড়ে থাকলে, আপেল থাকলে পরে, বাতাসা থাকলে তুই সে তো খায় না, সেটা ধরে নিয়ে এসে মাকে দেয়, এটার বেলা সে খায় না। খুব লজিক্যাল জায়গা কিন্তু। তাহলে এই যে যখনই আপনি ওষুধ দিচ্ছেন, একটার পর একটা পর্দা ফাঁস হয়ে উঠে আসছে, এটা ফলো আপের গল্প বলছি। শুধু সাপ্রেশন না, ফলো আপের ক্ষেত্রে যে সাপ্রেশন গুলো ফিরে ফিরে আসছে, এই অবজারভেশন গুলো যতক্ষণ না আপনাদের একদম হচ্ছে, যেমন আপনি আপনার সন্তানকে যেমন সামনে দেখতে পান, চাক্ষুষ দেখতে পান, এইরকম যতক্ষণ না দেখতে পাবেন, ততক্ষণ আপনি ভালো হোমিওপ্যাথ হতে পারবেন না। এটা কিন্তু একদিনে সম্ভব না। তা আমারও দীর্ঘ সময় লেগেছে। আমি ভাববেন না যে আমি বিশাল পাকা বিশাল পণ্ডিত, আমাকে শিখতে হয়েছে, অবজার্ভ করতে হয়েছে, দিনের পর দিন অবজার্ভ করে 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 আজকে এই জায়গাটা পৌঁছেছি। এবং হোমিওপ্যাথির মূল ব্যাপারটাই হচ্ছে অবজারভেশন। আপনি সাপ্রেশন তো আপনি ইয়ে দিয়ে প্রমাণ করতে পারবেন, ল্যাবরেটরি টেস্টে প্রমাণ করতে পারবেন। এই হচ্ছে এর গল্প। এইবার দেখুন এখান থেকে আমরা কি পাচ্ছি, পেশেন্টটাকে কিন্তু একটা স্টেজ আসছে, সেই স্টেজটা কেন আসছে, কিসের জন্য আসছে, এইগুলো কিন্তু বোঝা ভীষণ জরুরি। এগুলো না বুঝলে হবে না। ফলে আমরা সাপ্রেশন নিয়ে একটু আলোচনা করতে করতে এবার আমি বই থেকে একটু চলে যাই। বইয়ে একটা জায়গায় সাপ্রেশন নিয়ে উনি দেখতে বলেছেন, হ্যানিম্যান বলেছেন, হ্যানিম্যানকে অস্বীকার করতে পারি না আমরা।
হ্যানিম্যানকে আমরা অস্বীকার করতে পারি না। নাম্বার 64, চৌষট্টি কি বলছে? উইথ এ বয়, শুনতে পাওয়া যাচ্ছে তো? ও শুনতে অসুবিধা হচ্ছে না তো? হ্যালো, আচ্ছা শুনতে পাওয়া যাচ্ছে তাহলে মনে হচ্ছে। উইথ এ বয় দ্য ইচ পাস্ট অ্যাওয়ে অফ ইট সেলফ, মানে একটা বালকের ক্ষেত্রে চুলকুনিটা এমনিতেই চলে গেল। দিস ওয়াজ ফলোড বাই ফিভার, তারপরে তার জ্বর আসলো। ইচ নাও অ্যাপিয়ার মোর ভায়োলেন্ট অ্যান্ড ফিভার পাস্ট অ্যাওয়ে, এবং তারপর কি হলো, চুলকুনিটা মারাত্মক আকারে বেরোলো এবং জ্বর চলে গেল। বাট দ্য চাইল্ড গ্রিউ থিন, বাচ্চাটা রোগা হতে শুরু করলো। ওয়েন দ্য ইচ এগেন ড্রাইড আপ দে আর ফলোড বাই ডায়রিয়া, তারপরে ইচটা যে চলে গেল তারপর ডায়রিয়াতে আসলো। কনভালশন অ্যান্ড সুন আফটারওয়ার্ডস ডেথ, কিরকম গাঁড়াগলটা হলো। তাহলে দেখুন, প্রথমে তার চুলকুনিটা সারানোর পর তার জ্বর আসলো, জ্বর আসার পর তার ডায়রিয়া হলো, ডায়রিয়ার পর তার কনভালশন হলো, আলটিমেটলি ডেথ। হোয়াট ইজ দ্য ম্যাটার? দিস ইজ সাপ্রেশনের প্রভাব। এই যে দেখছেন কনভালশন, যেটা দেখতে পাচ্ছি, কনভালশন ইটসেলফ হচ্ছে সোরা সিম্পলিটিক কম্বিনেশন। সিম্পলি সোরা নয় এটা, সিম্পলি সোরা নয় এটা। যেই চ্যালেঞ্জ কিন্তু খুব ক্লিয়ারলি বলেছে, ক্লিয়ার কাট বলেছেন, যদিও হ্যানিম্যান সোরার কথাই বলেছে। কিন্তু এখানে আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিয়ে বেশি রেজাল্ট পাচ্ছি, কিন্তু এটা সব ক্ষেত্রে অ্যান্টি টিউবারকুলার বলা যাবে না। কনভালশনের রোগীর ক্ষেত্রে আপনারা দেখবেন, কনভালশনের রোগীকে যখন আপনি একটা অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ দেবেন, আমি কখনো থুজাতেও দিয়েছি, কখনো কার্সিনোসিনও দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টিউবারকুলার ড্রাগও কিন্তু আসে, এটা টিউবারকুলার নেচারের জন্য পড়ে। আপনি দেখতে পাবেন কনভালশনের পেশেন্টকে ওষুধ দেওয়ার পর ওই ব্যাকওয়ার্ড যে আসবে, যেটা আমরা ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার বলি, সেখানে দেখবেন একের এক পর সিরিয়াল ইয়েগুলো উঠে আসে। পেশেন্ট বলে যেটার আগে এটা ছিল, ওটার আগে ওটা ছিল, এই সিরিয়াল ভাবে উঠে আসে। এইগুলো যেদিন দেখে আত্মহারা হয়ে যাবে, যদি দেখতে পান, তখন বুঝতে পারবেন যে গোটা অলটা কিসের উপর দাঁড়িয়ে আছে আর হ্যানিম্যান কিসের উপর দাঁড়িয়ে আছে। যতদিন ভেতর থেকে অ্যানিমেলের প্রতি শ্রদ্ধা আসবে, ততদিন আপনারা হোমিওপ্যাথির ভেতরে ঢুকতে পারবেন না। বারবার বলছি রোগীকে সময় দিন। তাহলে এই যে ব্যাপারটা কি হলো, এইখানে আলটিমেটলি পেশেন্টটা কিন্তু মারা গেল। দেখুন, যেই চ্যালেঞ্জ একটা জায়গায় বলছেন আর্লি ডেথ অফ দ্য চিলড্রেন, মানে ধরুন যেসব বাচ্চাগুলো জন্মে নিউমোনিয়া ওই টাইপের কোনো ইনফেকশাস ডিজিজ হয়ে হঠাৎ করে মরে গেল, দিস চাইল্ড আর সিভিলিটিক ইন নেচার। ফলে এই যে আপনি টিটেনাস দেখছেন, পোলিও দেখছেন, নিউমোনিয়া দেখছেন, অল দে আর কিন্তু সিভিলিটিক ইন নেচার, অল ডিজিজগুলো, এই ডিজিজগুলো। ফলে যদি অ্যান্টি টিউবারকুলার ওষুধ যদি আপনি দিতে পারেন বা অ্যান্টিসিফিলিটিক ওষুধ যদি আপনি দিতে পারেন, যে ক্ষেত্রে যেটা লাগবে আর কি, অ্যাকর্ডিং টু রেকর্ড, কখন দেবেন? বাবা মাকে বাচ্চা আসার আগে থেকে শুরু করতে পারলেই ভালো হয়, বাবা মার ইয়ে থেকে। তাহলেই দেখবেন এই ধরনের ইয়েগুলো, গন্ডগোলগুলো থাকবে না। এবার চলে, আমার কাছে অভিজ্ঞতা আছে, বেশ কিছু পেশেন্ট আছে যারা কিন্তু আমার আন্ডারে গেছে, তারা ভ্যাকসিন নেয়নি। রিসেন্ট একজন ভ্যাকসিন ছাড়লো, রিসেন্ট একজন ভ্যাকসিন ছেড়েছে, আর আমি ভ্যাকসিন দেবো না আমার বাচ্চাকে। আজকেও একজন তাই বলেছে, আর ভ্যাকসিন দেবো না ডাক্তারবাবু, বাবা যা কষ্টে বাঁচিয়েছেন। ভ্যাকসিন দেওয়ার পর তার কি হলো, কান্না শুরু হলো। ভ্যাকসিন দেওয়ার পর তার কান্না শুরু হলো, এই কান্না কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না। দিনরাত কাঁদছে, স্কুল যাওয়া বন্ধ করে দিল। বাপের কোলে উঠলে পরে সে এত রাগ, বাপকে খুব ভালোবাসতো, তার চুল টেনে, বাচ্চা একদম কচি বাচ্চা, চুল টেনে চুল ছিঁড়ে ফেলে দিচ্ছে। মাকে তো দেখলি তেড়ে যাচ্ছে, মানে ওকে ঝাড়ানো থেকে ধরে গুণ তাবিজ কত কি করেছে কয়েক মাস ধরে, কোনো কিছু ক্লু খুঁজে পাচ্ছে না। কিন্তু এটা আফটার ভ্যাকসিনেশন এটা যখন পাওয়া গেল, তখন আমি তাকে সুজাই
যা দিয়েছিলাম না সাইলেন্সে দিয়েছিলাম, মনে করতে পারছি না, খাতা দেখলে বলতে পারবো। যাই হোক, একটা দিয়েছিলাম, রেকর্ডিং করে দিয়েছিলাম, এবং তাতে কিন্তু পেশেন্টটা কিন্তু আলটিমেটলি কিওর হয়ে যায়। তাহলে ব্যাপারটা কিরকম হলো? ভ্যাকসিনেশন, তাহলে কি ভ্যাকসিনেশন কি শুধুমাত্র ওই পার্টিকুলার রোগ কমাবার জন্য দেয়, এইটাই কি মূল ব্যাপার? ইট ইজ অলসো সাপ্রেসিভ মেথড। ইট ইজ অলসো সাপ্রেসিভ মেথড। কোনটা সাপ্রেশন করে? ভাইটাল ফোর্সের নর্মাল ক্রিয়াটাকে সাপ্রেস করে দিয়ে সে নিজে আর্টিফিশিয়াল ক্রিয়া করতে থাকে। গল্প অনেক আছে এর পক্ষে, কিন্তু ঘটনা হচ্ছে এইটি হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখানে জয়েন দ্য লাইভ শেয়ারিং ইন ইউটিউব, ডিক্লেয়ার অ্যাকসেপ্ট, কি করব? হ্যালো স্যার বলতেছে আপনি যদি এটা যদি মানে ইউটিউবে শেয়ার করতে চান জয়েনে, তাহলে আপনি করার দরকার নেই স্যার। না না, এখন তো অনেকক্ষণ কথা হয়ে গেছে, তো সেই জন্য ডিক্লাইন করাটা বেটার। জি স্যার। ও লাইভ শেয়ারিং আমরা একজন ঢুকে বসে আছি, আমি কিছু করবো না এখানে, আরেক প্যাচে পড়বো। তাহলে দেখা যাচ্ছে কি ওই কোনটা নিয়ে যেন বলছিলাম, এইসব আসলে খুব অসুবিধা হয় আমার। কি ব্যাপারটা কি একটু ধরিয়ে দিন আমাকে ব্যাপারটা। আফটার ভ্যাকসিনেশন স্যার থুজা সাইলিসিয়া দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি এই যে হিস্ট্রি গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভ্যাকসিনেশনের সাইড এফেক্ট যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি? এটাও তো সাপ্রেসিভ ফেনোমেনা। সাপ্রেশনটা কি দেখে বোঝা যায়? একটার বদলে আরেকটা তৈরি হয়। এটা এই যে বোঝাটা, এইটা যদি সহজভাবে না বোঝেন তাহলে মহা মুশকিল ব্যাপার। এইটাই হচ্ছে মূল ব্যাপার। সাপ্রেশন বুঝতে গেলে আপনাকে এইগুলো খুব ভালো করে বুঝতে হবে আপনাকে। এবার আসা যাক এটা গেল, এরপরে কি আছে? 64, তারপর হচ্ছে 55। 55তে কি আছে দেখি একটু। হ্যাঁ, 55তে বলছে এ ম্যান and woman had an eruption of each on the hand of many years, হাতে অনেকদিন ধরে তার চুলকুনি ছিল। many years standing, অনেকদিন ধরে সেটা ছিল। as often as it dried up, মাঝে মাঝে শুকিয়ে যায়। fever always ensue, মানে এটা শুকিয়ে গেলেই জ্বরটা তার চলে আসে। as soon as they came to an end of the eruption of each again return, আবার যখন ইচটা যখন বেরিয়ে চলে আসে, yet this each extended but the small part of the body and was not driven out by external application। এবং বলছে যে এইটা এরকম বেরিয়ে আসে, তারপরে কি হয়, কিছুটা অংশে ইচটা ফিরে আসে, আর তাকে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন দিয়ে পরবর্তী ক্লাস সারানো যায় না। এরকম ঘটনাও কিন্তু ঘটে। আমি রিসেন্ট একটা পেয়েছি, তাকে স্টেরয়েড দিয়ে কমাতে পারছে না, স্কিন ডিজিজ স্টেরয়েড দিয়ে কমাতে পারছে না, সবে হাতে নিয়েছি, রেজাল্ট বলতে পারবো না। এরকম ঘটনা কিন্তু ঘটে। আবার এটাও দেখেছি যে হোমিওপ্যাথি ওষুধে স্কিন ডিজিজটা বেরোলো, সে পালিয়ে গেল সারাবার জন্য, কোনো ওষুধ দিয়ে তাকে কমাতে পারে না যতক্ষণের ইন্টেন্সিটিটা না কমে ওষুধে। হোমিওপ্যাথি ওষুধ খুব পাওয়ারফুল ওষুধ। তাহলে আমরা কিন্তু এইরকম ঘটনাও আমরা পেতে পারি। আচ্ছা, এইবার একটা ঘটনা আপনাদের বলি, এটা খুব সুন্দর ঘটনা। একটি ছেলে, তার কিডনিতে স্টোন হয়েছে, ওষুধ দিলাম, ছোট ছোট 3টে না 4টে পরপর বেরিয়ে গেল। পেশেন্ট ওকে, পেশেন্ট ইজ ওকে। কিন্তু আমি ওকে বললাম যে তুমি মাঝে মাঝে এসে ওষুধ নিয়ে যাবে,
6 মাস বাদে একবার ইয়ে করে তারপরে ইয়ে করে দেবো, তোমাকে ছেড়ে দেবো। তা মাঝে মাঝে ওষুধ নিতে বলি যে কোনো রকম সিমটম চেঞ্জ হলে বা হায়ার পোটেন্সি দেওয়ার প্রয়োজন হলে পরে আমি আর দিতে পারবো, সেই জন্য। কারণ আমি কিডনি স্টোনকে খুব সহজভাবে দেখি না, এগুলো খুব গন্ডগোলের জিনিস। এই পেশেন্টটা আর কিন্তু ওই কিডনি স্টোন আর হলো না, পেশেন্টটার কিন্তু ডিটেরিয়েশন হতে শুরু করলো, ফিরে চলে গেল, ঘুম ভালো হচ্ছে না। আমি তো আতঙ্ক হয়ে পড়লাম, আরে বাবা, ইয়ে বার করে দিল, তার খিদে বাড়লো, তার অন্যান্য সব দিকে বেটার হলো, এমন কি ঘটলো যে তার ডিটেরিয়েশন হতে শুরু করলো কয়েক মাস বাদে? না, আমার তো সেরকম কিছু ঘটেনি জীবনে। এই করতে করতে তার বাবা মা এসেছিল, তারাও বলছে না। আমি তোমার দেখাবো, আমি তোমার বুঝতে পারছি না তোমার কেন শরীর এরকম ভেঙে যাচ্ছে, পায়খানা কেন হচ্ছে না, গ্যাস অম্বল কেন হচ্ছে। আমি তো যে ওষুধ দিয়েছিলাম এটা আমি রিপিটও করেছিলাম একবার, রিপিট করে কোনো রেজাল্ট পাই। তো এরা আমাদের খুব বিশ্বাস করে, কারণ এদের অন্য ফ্যামিলি অন্যান্য সব আমার হাতে আছে। তারপরে ওর এক বন্ধু আমার কাছে লিক করে, ডাক্তারবাবু একটা কথা বলবো আপনাকে। বলুন। ও ভালো থাকবে কি করে? ওর বউ ওকে ছেড়ে চলে গেছে, বউ ছেড়ে চলে গেছে, এবং বউ কি করেছে, বাড়িতে ইয়ে করেছে, ওর ঘর বাড়ি বানিয়ে নিয়েছে। বানিয়ে নেওয়ার পর এখন বলছে আমি তো ওখানে যাবো না, থাকতে হলে তোমাকে এখানে এসে থাকতে হবে। এই নিয়ে দ্বন্দ্ব, ও যাচ্ছে না, ওরা যাবে না, ও আসবে। তা দেখা যাচ্ছে কি এখানে এই যে তার ইমোশনাল সাপ্রেশন চলছে বলেই তার খিদে চলে গেছে, ঘুম চলে গেছে, পেটের গ্যাস হচ্ছে। আর পেটের গ্যাস ট্যাস হচ্ছে, এই যে ব্যাপারগুলো যেগুলো, এখানেও কিন্তু একটা সাপ্রেশন হচ্ছে। সাপ্রেশন মানে সবসময় যে ওষুধ দিয়ে সাপ্রেশন হতো এমনটা নয়। এই জন্যই 5 নম্বর অ্যাপোরিজমে হ্যানিম্যান ফ্যামিলি রিলেশনের কথা বলেছে। হ্যানিম্যান কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী, যেখানে ফ্যামিলি রিলেশনের কথা 5 নম্বরটা দেখে নিন। ওটা হোমিওপ্যাথির একদম নির্যাস লুকিয়ে আছে ওখানে, মানে পেসির হেডিং এর মতন আর। তাহলে দেখুন এইখানে কিন্তু তার এই যে ফ্যামিলি রিলেশনে গন্ডগোল হয়েছে, এই ফ্যামিলি রিলেশনে যদি গন্ডগোল হয় তাহলে তো তার গন্ডগোল হবে, গন্ডগোলটুকু আটকাতে পারবে না। এই এই হচ্ছে এর গল্প। তারপর তার আমি মাকে ডেকে বললাম, বলে আমি লজ্জায় বলতে পারি। তো তাকে আমি কাউন্সিলিং করে বুঝিয়ে সুঝিয়ে ইয়ে করেছি, এখন খুব বেশি উন্নতি হয়েছে বলে মনে হয় না, তবে খাওয়া দাওয়া গুলো একটু একটু করছে। তাকে আমি কি ওষুধ দেবো? অত এক্সাইটিং, অত মেনটেনিং কস্ট থাকলে কি ওষুধ তাকে দেওয়া যায় না? তাকে দিয়ে কিছু করতে পারবো না। তবু আমাদের তো বোঝাতে হয়, বুঝিয়ে বুঝিয়ে যত লাইনে আনা যাক। এখানে তো মেনটেনিং কস্ট এমন ভাবে বসে আছে, হ্যানিম্যান তো এই কথা বলেছেন, রিমুভ দ্য মেনটেনিং কস্ট, মেনটেনিং রিমুভ করতে পারছে না। তাহলে কি করতে হবে? উপদেশ দিয়ে তাকে হালকা করতে হবে। তো তাহলে বুঝতে পারছেন যে প্রতিটা জায়গায় ফাঁদ পাতা আছে, যে কোনো মুহূর্তে সাবপ্রেশন হয়ে যেতে পারে, শুধুমাত্র ওষুধ দিয়ে নয়। ফ্যামিলি রিলেশন থেকে হতে পারে, রাজনৈতিক রিলেশন থেকে হতে পারে, আমি একটা একটা পেশেন্টের কথা বলছি, তিনি এখন আর নেই, মারা গেছেন। তা এখানে কমিউনিস্ট পার্টির উনি মেম্বার ছিলেন। উনি কমিউনিস্ট পার্টি যখন হেরে গেল, আমাকে ফোন করে বলছে, আমাকে দাদা আমার জীবনের অন্ধকার নেমে আসলো, একটা সিটও পেলো না, এ আমি কি করে সহ্য করি, কাঁদছে আমাকে। তাহলে আপনি কান্নাকাটি করবেন, আবার তো কষ্ট বেড়ে যাবে, তখন তো আমাকেই সামলাতে হবে, না কাকে বলবো। এবং তার 2 দিন বাদেই তার স্ট্রোক হলো। ঘটনাটা কিরকম হলো? এখানেও সেটা ইমোশনাল সাপ্রেশন হয়েছে। এখানে তার আশা ছিল যে আমার পার্টি জিতবে, সে আশাহত হয়েছে। আমরা যদি এটাকে এক্সাইটিং ফ্যাক্টর হিসেবে গ্রিপ ধরছি, গ্রিপ ধরলেও মূল ব্যাপারটা একটু ঘুরিয়ে ভাবুন না। আশাহত হয়েছে, তো আশাটা কি? এটা তো একটা ইমোশন, ইমোশনটা সাপ্রেসড হয়েছে হেরে যাওয়ার জন্য, সেই জন্য সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে।
তাহলে অসুস্থ হওয়ার পেছনে সাপ্রেশনের একটা কিন্তু বিরাট ভূমিকা আছে। এবং আমাদের রবার্টস কিন্তু পরিষ্কার সেই কথাটাই বলে, রবার্টসের বইটা খুব ভালো করে পড়ুন। রবার্টস তো পরিষ্কারই বলেছেন যে সাপ্রেশন ছাড়া ডিজিজ তৈরি হয় না, এটাই ঘটনা। আরে বাবা, যদি আপনার নর্মাল ফেনোমেনা যদি চলে, নর্মাল রিদমে যদি আপনার চলে, তাহলে আপনার রোগ হবে কেন? রোগ তো হওয়ার কথা না। তাহলে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সাপ্রেশনের একটা ভূমিকা আছে, যেটা আমরা ভুলে গেলে চলবে না। এরপরে কি আছে, এরপরে কি বলছে, সাচ এ সেকেন্ডারি ইরাপশন। এই যে এখানে বললো না যে ইরাপশনটা পুরোটা গেল না, সেকেন্ডারি ইরাপশন বলতে কি, এই যে ইরাপশনটা চলে গেছিল তারপর ওষুধ দিয়ে ফেরত আসলো, যেটা এই সেকেন্ডারি ইরাপশনের কথা বলছে, ইজ অলওয়েজ ট্রানজিটারি। এটা সবসময় ক্ষণস্থায়ী হয়, অ্যান্ড আনরিলায়েবল। সবসময় ক্ষণস্থায়ী হয়, এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি নয়। কিন্তু এইরকম জ্বর টর হলো, মানে ইরাপশন সাপ্রেসে জ্বর হলো কি ডায়রিয়া হলো, এইরকম ক্ষেত্রটা বিচার করতে হবে। এইরকম ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হচ্ছে আনরিলায়েবল, এবং এটা দিয়ে কিন্তু আমরা আরোগ্যের আশা করতে পারি না। কেন করতে পারি না? না, আরোগ্য হতে গেলে আরো কিছু ফ্যাক্টর তার মধ্যে অবজারভেশন আসবে, আরো কিছু বিষয় যোগ হবে, তবে আরোগ্য। শুধুমাত্র স্কিনটা চলে আসলো বা সেটা চলে গেল কি থাকলো, বেরিয়ে আসলেই যে সব রোগ সেরে যাবে তা তো নয়। এই বেরিয়ে আসার পেছনেও অনেক রকম এখানেও সাবটেশন হয়ে যেতে পারে। আপনাদের গল্প আগেও বলেছি, মেডোরিনাম দিয়ে। মঈনুদ্দিন স্যার, আপনি ভিডিওটা বন্ধ করুন। আচ্ছা, তাহলে এই প্রতি মুহূর্তে এই সাপ্রেশনের গল্পটা কিন্তু আমাদের চলছে, আমরা বুঝতে চাই না। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অনেক কিছু আমরা করতে পারি। আরেকটা ঘটনা আপনাকে বলি, খুব ছোটবেলার একটা বাচ্চার কথা বলছি। সেই তার মাসির বাড়িতে তার বিয়ে হচ্ছে, বিয়েতে এসে গিয়েছে। তা সে দই খেতে খুব ভালোবাসে। তো এইবার বিয়েটা হয়ে গেছে, তারপরে তার ওই আলমারির মধ্যে, এই আলমারি না, ফ্রিজের মধ্যে অনেকগুলো দই আছে। সে মাসির কাছে একটা দই চেয়েছে, মাসি আমাকে একটা দই দাও, আমার দই খেতে ইচ্ছে আছে। মাসি বলছে না, এখন নিতে হবে না, বেশি নাই, থাক, এখন খেতে তো অনেক খেয়েছিস। মাসিটাকে কিন্তু বকে দিল। কিন্তু তার কাজের মেয়েটি এসে যখন বললো যে আমাকে একটা দই দাও না গো, আমার খেতে ইচ্ছে করছে, একটা আমার ছেলের জন্য একটা দাও, এই কথাটা যখন সে বললো, সে দুটো দই বার করে দিয়ে দিল। সে সেটা কিন্তু দেখতে পেল। এই যে তার প্রতি এই যে অবিচার বোধ হলো, তার এই যে পাওয়ার ইচ্ছে, এই দই খাওয়ার ইচ্ছে, এই ইচ্ছেটা সাপ্রেশন হলো। এই ইচ্ছেটা সাপ্রেশন হলো, তখন এই যে এখানে সিমটমটা কি আসলো, ইন্ডিগনেশন অ্যাজ ওয়েল অ্যাজ মর্টিফিকেশন। ইন্ডিগনেশন মানে কি? অবিচার বোধ। মর্টিফিকেশন মানে কি? আমি মাসির আপন বোনের ছেলে, আমাকে দিল না, আর ওই কাজ করে তাদের দিয়ে দিল, তার ছেলেকে দিয়ে দিল, চরম অপমান। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, যে এইভাবে কিন্তু আমাদের রেকর্ডিং করার সময় আমাদের জীবনযাত্রার মধ্যে থেকে, তার লাইফস্টাইলের মধ্যে থেকে, তার লাইফের জার্নির মধ্যে থেকে কিন্তু আমাদের এই সিমটম গুলো কালেক্ট করে নিতে হয়। এই কালেকশন গুলো যত আপনি দক্ষতার সঙ্গে করতে পারবেন, দেখবেন প্রেসক্রিপশন গুলো আপনার বিশাল ধারালো হয়ে যাবে। প্রত্যেকটা প্রেসক্রিপশন আপনার ধারালো হবে, এবং সেটা যদি আপনারা চেষ্টা করেন, আমি বিশ্বাস রাখি আপনাদের অনেক উন্নতি হবে, এইটুকু আমি আশা করছি। আর একটা ছোট্ট একটা অংশ আছে, এটা করে শেষ করে দিচ্ছি। এটার আবার একটা ফুটনোট আছে, ফুটনোটটা আজকে পড়তে যাবো না, ওটা বিরাট আছে। যদিও ফুটনোটে সেরকম মারাত্মক কিছু নেই, তবু আছে, আমাদের পড়তে হবে। বাট ইভেন ইফ এনি মিনস, কোন উপায়ে সাচ এ সেকেন্ডারি ইরাপশন মাইট আফটার এ ফ্যাশন বি প্রডিউস, মানে ইরাপশনটা যদি কোনোভাবে আমরা প্রডিউস করতে পারি, কোনোভাবে কিছু হয়, খাওয়ার দোষে হতে, বিভিন্ন রকম কেমিক্যাল খাওয়ার দোষে হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম মাখার জন্য তো হতে পারে, আমরা অনেক কিছু মাখামাখি করি, তো সেখান থেকেও আসতে পারে। তা ইরাপশন যদি আসে, ইভেন
where it is in our power to retain it on the skin for a longer period, যদি এইটা যদি আমাদের চামড়ার মধ্যে অনেকদিন থাকে, we cannot at all put on it for an assistance in the cure of the whole psoriatic malady. যদি এটা থাকেও অনেকদিন, তাহলেও কিন্তু এটা থেকে আমরা আদৌ কিন্তু শরীর মেলাডিকে আমরা আরোগ্য করতে পারবো না। থাকলেই হবে না, আদার্স ফ্যাক্টর তার সঙ্গে আমাকে যুক্ত করতে হবে। এই জায়গাটা অত্যন্ত কঠিন জায়গা কিন্তু। তাহলে এই যে স্কিন ডিজিজ যদি ধরুন আপনার অন্য কোনো ভাবে প্রডিউস হয়ে থাকে, এটা আর্টিফিশিয়াল ভাবে হতে পারে, ফ্যাশনেবল ভাবে হয়ে যেতে পারে, এইরকম ধরুন কোনো জিনিস আমি ফ্যাশনে কোনো কিছু মেখেছেন বা কিছু করেছেন, এরকম একটা ব্যাপার যদি থাকে, এইভাবে যদি প্রডিউস হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই স্কিন ডিজিজের উপর ভিত্তি করে কিন্তু সোরা সারবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করেছে, এটা স্কিন ডিজিজ হলেই সোরা তা তো নয়, আর্টিফিশিয়ালি তৈরি করেছেন তারা। তাহলে এইটা এটা সেরে গেলে সোরা সারবে কেন? এটা তো সোরা নয়। এইটা হচ্ছে খুব সুন্দর কথা তিনি বলেছেন হানিবা। আপাতত আজকে এইটুকুই আমি ইয়ে করে ছেড়ে দিচ্ছি, অনেকদিন বাদে শুরু করলাম তো। তা পরের দিন এই প্যারাগ্রাফটা জিসটা বলে দেবো, কারণ একটা বিশাল বড় একটা প্যারাগ্রাফ আছে, মূল কথাটা বলে দিয়ে পরের প্যারাতে আমি পরের দিন চলে যাবো এরপরে। তা আজকে যেটুকু আলোচনা করলাম, এইটুকু আলোচনার মাধ্যমে আপনাদের কি বুঝলেন? আমরা একটা কথা সবসময় মনে রাখবেন ভাই, কেন এই কথা বলেছেন, হ্যানিম্যান এই কথা বলেছেন, জেন কাঞ্জিলাল এই কথা বলেছেন, যেই চ্যানেল বলেছেন, এগুলো আমাদের প্রয়োজন আছে। কিন্তু আপনি কি বলছেন? আপনি কি তাদের থেকে আলাদা কিছু বলতে পারেন না? রোগী তো আপনার, তারা তো আপনার রোগী দেখে দেয়নি। আপনি কবে বলতে পারছেন? আপনি কবে উপলব্ধি করতে পারছেন? উপলব্ধি না আসলে তো বলতে পারবেন না। ফলে এই উপলব্ধিটা আনার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, কারোর সঙ্গে কারো তুলনা করে লাভ নেই। আপনি একই জিনিস একইভাবে আজকে দেখালাম তো, দুভাবে দেখা যেতে পারে, সাপ্রেশন দিয়ে দেখা যেতে পারে, আবার এক্সাইটিং ফ্যাক্টর দিয়ে দেখতে পারে। আমি তো আলোচনা করলাম না ইয়ের ক্ষেত্রে, এই অবিচারের ক্ষেত্রে বললাম না, অবিচারের ক্ষেত্রে কি বললাম, এটা ইন্ডিগনেশন, মডিফিকেশন, অপমান এবং অবিচার, এটা আমি রুব্রিক হিসেবে নিতে পারি, এক্সাইটিং কজ হিসেবে নিতে পারি। আবার সাপ্রেশনের দিক থেকে যদি এটাকে ধরি, কিভাবে ধরবো? তখন তার ওই যে খাবার ইচ্ছেটা হয়েছিল, এই খাবার ইচ্ছেটাকে দমন করেছে তার মাসে, এটা তো সাপ্রেশন। তার মানে কি এই এক্সাইটিং কজ আর সাপ্রেশনের মধ্যে খুব পার্থক্য ছিল, একই মুদ্রার এপিট আর ওপিট, বুঝলেই কিন্তু কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে মজার ব্যাপার। এইগুলো যদি আপনারা বুঝতে পারেন, তার সব ক্ষেত্রে যে এক্সাইটিং ফ্যাক্টর মানেই সাপ্রেশন এরকম নাও হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ক্ষেত্রটা যেটা বললাম, এই ক্ষেত্রটা আমরা এইভাবে বিচার করতে, তার মানে কি আমরা ঘটনাগুলোকে, ফেনোমেনাগুলোকে আমরা কি করব, বিভিন্ন ভাবে ভাবনা চিন্তা করবো, নিজের অন্তর দিয়ে ভাবনা চিন্তা করবো। একটা জিনিসকে এটা এরকম হতে পারে, না 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 এটা তো ঠিক হলো না, না না আচ্ছা এরকম হলে কেমন হয়, এরকম হলে কেমন হয়, তার পক্ষে যুক্তি সাজান। নিজের মনে মনে যুক্তি সাজাতে হবে। নিজের মনে যত যুক্তি সাজাতে পারবেন, ততই আপনার ডেভেলপমেন্ট। যত আপনি সাজাতে পারবেন যুক্তি, তত আপনার ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট কিন্তু হঠাৎ করে কেউ করে দিতে পারে না। আপনি চেষ্টা করেন, নিশ্চয়ই হবে, না হওয়ার কোনো কারণ নেই। তা আজকে আমি এইটুকুই ক্লাস করে শেষ করে দিলাম, এবং কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কারো যদি যোগ করার কিছু ইচ্ছে থাকে, যোগ অবশ্যই করতে পারি। কারণ আমরা মায়াজমটাকে ভালো করে বোঝার চেষ্টা করব, এবং সেটা মুখস্থ করে না, আমরা চেষ্টা করবো খুব সহজ পন্থা। আপনি দেখে চিনতে পারবেন, আমি দেখে চিনতে পারবো, সবাই দেখতে চিনতে পারবে, এরকম ভাবে চেনার রাস্তাটা আমাদের কিন্তু বুঝে সুঝে করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে কোনো অসুবিধা নেই। এবং এইটা হচ্ছে স্টাডি। মায়াজম স্টাডি কেন করবো? একটা কথা বললাম, অ্যালোপ্যাথি ডাক্তাররা তার প্যাথোলজি স্টাডি করে না, তারা প্যাথোলজিকে খুব গভীরভাবে অনুশীলন করে। এখন তো আর আয়ুর্বেদিক নেই, আয়ুর্বেদিক উঠে গেছে, ওই আছে ওষুধ আছে, কিন্তু আয়ুর্বেদিক উঠে গেছে। আয়ুর্বেদ আগে কি দেখতো? বায়ুবৃত্ত কপ দেখতো, তারা ওই নাড়িতে হাত দিয়ে অনেক কিছু বলতে পারতো, তাদের এটা বিশাল ক্ষমতা ছিল। সেগুলো সব নষ্ট হয়ে গেছে, এবং সেটা ওই
এই অ্যালোপ্যাথি সিস্টেমের পাল্লায় পড়ে এই নষ্টটা হয়েছে। এখন তো উভয়ই এই ওষুধ ব্যবহার করে। একমাত্র হোমিওপ্যাথিকে ওই জায়গায় নিয়ে আসতে পারলো না, কিন্তু আমরা ওইদিকে যাওয়ার জন্য খুব ব্যস্ত। দিনরাত আমরা রোগের সেবা করছি, রোগ সারাচ্ছি, আর নাম কিনছি, পয়সা কামাচ্ছি। আমরা ওইদিকে যেতে ব্যস্ত হয়ে পড়েছি। ভাবুন, আমি এই কথাগুলো কিন্তু খুব কষ্ট থেকে বলছি, ব্যঙ্গ করার জন্য বলছি না। আপনারা ভাবুন, এবং আপনাদের এই আলোচনা থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কারো কোনো যোগ করার ইচ্ছে থাকলে যোগ করতে পারেন। খোলামেলা আলোচনা করেছি আমরা, যে কেউ আপনারা করতে পারেন। ধন্যবাদ, এই বলে শেষ করলাম। আপনারা বলুন। ধন্যবাদ স্যারকে, অসাধারণ আলোচনা। আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন উপস্থিত, আমি স্যারকে একটু ডেকে নিচ্ছি। স্যার বলুন স্যার, আজকের শুনছিলাম তো, আলোচনা। অনেকদিন পরে ওপেন হলো, খুব ভালো লাগছে। আমার তো স্যার। অনবরত আলোচনা করেছে, যোগ করার প্রায় বিশেষ কিছু নেই। তবে অনেক সময় আমরা দেখি একটা এনভায়রনমেন্টাল একটা ইফেক্ট থেকেও সাপ্রেশন হয়। যেমন হঠাৎ গরমের পরে ঠান্ডা পড়লো, ঘামটা বসে গেল, এইরকম যে ব্যাপার গুলো থাকে, বা হয়তো ঠান্ডা জলে পাটা ধুলো, বা গরমের পরে ঠান্ডা জল খেলো। আমরা রেপার্টারিতে এগুলো বিভিন্ন রুব্রিকও পাই, এবং এই থেকেও কিন্তু একটা সাপ্রেশন হয়। বিশেষ করে এই ধারণাটা খুব ভালো পাওয়া যায় রেপার্টারিতে, মেন্সের সাপ্রেশনের জায়গাতে প্রচুর ক্ষেত্র এরকম উল্লেখ করা আছে। এর থেকে একটা খুব ভালো ধারণা পাওয়া যায়। আর আমরা মেডিকেল বিভিন্ন ওষুধও এনভায়রনমেন্টাল যে সাপ্রেশন, অমর্ত মেন্টাল সাপ্রেশনের এবং আরো আনুষঙ্গিক বিষয়গুলো খুব সুন্দরভাবে ধরিয়ে দিয়েছে। ঠিক এইটুকুই, খুব ভালো লাগলো অমরকে, দীপেনকে এবং আর যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। এটুকু বললাম। হ্যাঁ, আর অমর, তোর সাথে পরে একটু কথা বলতে হবে, আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয় একটু সামনে এসেছে, তোকে জানাবো। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আজকের আলোচনার বিষয়ে যার কারো যদি কোনো প্রশ্ন থাকে করুন স্যারকে। যতটুকু আলোচনা হলো স্যারকে প্রশ্ন করুন। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলুন স্যারকে, যদি কারো প্রশ্ন থাকে। স্যার, আমার একটু বিষয় জানতে চাচ্ছিলাম স্যার। বিষয়টা হলো যে স্যারের যে বলে এমনি সূরার দোষে, সূরার প্রভাবে চর্মরোগ বা হয়, কিন্তু আবার আর্টিফিশিয়াল ভাবেও হয়। তো এই যে দুইটা পার্থক্য, এই পার্থক্য কারণে মেডিসিন গুলোর সিলেকশন পদ্ধতিটা কি দুই ভাবেই হবে, বা কোন ভাবে করলে হবে? সূরার জন্য অ্যান্টিসোরিক মেডিসিন বা আর্টিফিশিয়াল ভাবে হলে অন্য কিভাবে মেডিসিনটা সিলেকশনের জন্য যেতে পারি স্যার, এই বিষয়ে একটু যদি বলতেন। আর্টিফিশিয়াল ভাবে যেটা হবে সেটা তো সোরা নয়, আমাদের তো উদ্দেশ্য সোরা। সেটা যদি হয় তাহলে আর্টিফিশিয়ালটাকে আমরা তাহলে কি করব? আমরা টোটালিটি করে আমরা ভাইটাল ফোর্সের ক্ষমতা বাড়াবো, ক্ষমতা বাড়ালে ওটা পুরোটা চলে যেতে পারে বা কিছুটা আংশিক থেকেও যেতে পারে। কারণ আর্টিফিশিয়াল ডিজিজ সম্পর্কে হ্যানিম্যান এক জায়গায় বলেছেন, ইট ইজ ডিফিকাল্ট টু কিওর অ্যান্ড সামটাইমস ইট ইজ ইনকিউরেবল। এ কথা তো হ্যানিম্যান বলেছেন এক জায়গায়। হ্যাঁ, সেটা সাধারণত ওই ওষুধের ক্ষেত্রে বলেছেন, কিন্তু ব্যাপারে ধরুন আপনার একটা আমার এই গ্রামের একটা কথা বলি। ওই জানেন তো, ওই পার্থেনিয়াম গাছের নাম শুনেছেন কিনা জানি না, সাদা সাদা ফুল হয়, ওগুলো খুব গন্ডগোলের জিনিস। ওটা থেকে আপনার ইনস্ট্যান্ট আপনার শ্বাসকষ্ট শুরু হতে পারে। এই পার্থেনিয়াম, ওই বল খেলতে খেলতে বল ঢুকে গেছিল, ওইখানে 5-6 জন ঢুকেছিল, সবগুলো গায়ে ওরকম সাদা সাদা ইরাপশন হয়ে গিয়ে একদম চুলকে চুলকে ইয়ে করে ওইগুলোকে ওরা ওই ওষুধপত্র দিয়ে ওখানে ইয়েতে আর কি হসপিটালে সারিয়েছে। এই ছেলেটাকে কিছু ওই ওষুধ দিয়ে কিচ্ছু করতে পারে, লাস্টে স্টেরয়েড দিয়েছি, স্টেরয়েড দিয়েও কিছু করতে পারে। একটু ওকে বলছিলাম না, স্কিনি যেন স্টেরয়েডও সারে না। এই পেশেন্টটাকে কিন্তু আমি হিস্ট্রি নিলাম কি দেখে না, ওই যে তার চুলকুনিটা প্রথম যখন শুরু হয়েছিল তখনকার সিমটম গুলোকে নেওয়া হয়, তখনকার সিমটম গুলো নেওয়া হলো, তখন কিসে ভালো লাগছিল কিসে ভালো লাগছিল না এইগুলো নিয়ে তাকে আমি রাস্টাক্স দিলাম। রাস্টাক্স দেওয়ার পর একটা পরিবর্তন, কিন্তু
কাজটা সে যাচ্ছে না। হায়ার দিলাম একটা 15 দিন বাদে, ইমপ্লিমেন্টেশন রিপিট করলাম, কাজ করা হয়েছে, কিচ্ছু হয়নি। এবার আরো ডিপলি তাকে করতে শুরু করলাম। এবার পুরো রেকর্ডিং করলাম, দেখলাম এতে সোজাভাবে যাবে না, টোটালি কি করতে হবে, মানে তার বংশের হিস্ট্রি অমুক সব কিছু নিয়ে তাকে মার্কশল দিলাম। মার্কশলে কিন্তু খুব ভালো রেজাল্ট। এখনো পুরোটা যায়নি, গোটা শরীরটাই প্রায় চলে গেছে, গলার এখানটা। এই ছেলেটা, এই যে আর্টিফিশিয়াল ডিস, এরা কিন্তু শুধু আমরা যে সারাতে পারবো না এটা হতে পারে, শুধু তাই নয়, অ্যালোপ্যাথিতে যে ওরা ওষুধ দিয়ে যে তারা তাদের সারানো বা তাদের আমাদের হিসেবে সাপ্রেশন, তাদের যে সারানো সেটা তারাও সবসময় পেরে ওঠে। কৃত্রিম জিনিসটা যে কোন ওষুধে যাবে এটা সম্পর্কে আমাদের ধারণা নেই, কারণ আমরা তখনই ধারণা করতে পারতাম যদি জানা থাকতো এটা সম্পর্কে, বা এটা ড্রাগ প্রুফিং যদি থাকতো। আপনি কৃত্রিম জিনিস থেকে আপনি ড্রাগ প্রুফিং আপনি জানতে পারেন। আপনার ধরুন একটা গাছের পাতা লেগে আপনার এরকম হয়ে গেছে, তা আপনি পাতাটা তো আপনার এক্সাইটিং ফ্যাক্টর, এক্সাইটিং ফ্যাক্টরের তার এগেনস্টে আমি ড্রাগ কোথায় পাবেন? সেই পাতাটা যদি আপনি নামটা জানতেন, তার সেই অনুযায়ী যদি আমাদের থাকতো কোনো ওষুধ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা এরকম হতে পারে। আদারওয়াইজ আপনি দেবেন কি করে? মানে এই ক্ষেত্রটা খুব একটা গন্ডগোল হয়ে যাচ্ছে না রোগ সারা থেকে, আমি তো রাস্তা খুঁজে পাবেন না। পরিষ্কার বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছে। হ্যাঁ, এখানে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে। যদি আপনি যেটুকু করলেন রেজাল্ট না হলে টোটাল করতে হবে, টোটাল করে যদি হলো ভালো, না হলে আর কি করবেন, ছেড়ে দেবেন, এছাড়া তো উপায় নেই কিছু। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন, না হলে আমরা এখানে শেষ করবো ক্লাস। প্রশ্ন থাকলে করুন। ওবায়দুর রহমান, আপনার একটা প্রশ্ন ছিল, আমি ওটা খেয়াল করিনি, ওটা আপনি নিজে বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে বয়স হয়ে গেছে কিন্তু মাসিক শুরু হচ্ছে না, তখন সেটা কিভাবে কি করব? আগে ইউসি একটা করতে হবে, কেন হচ্ছে না দেখে নিতে হবে। হ্যাঁ, কেন হচ্ছে না দেখে নিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, দেখছি না। তাহলে আমরা আলোচনা এখানেই শেষ করব স্যারের ইনবক্সে অনুমতি দেখো, নিয়ে। ইনবক্সে কোনো কোশ্চেন আছে কিনা দেখো। ইনবক্সে নেই স্যার। ইনবক্সে দেখাচ্ছে না কিছু। আচ্ছা, ঠিক আছে।